শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভ কামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। আজও একজন রাঙা মানুষ আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় আছেন। আমরা পুরো ঘন্টা জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার শরীর টরীর সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ, একদম ঠিক আছি। কারণ এখন শুনছি যে চারিদিকে অনেকেরই জ্বর হচ্ছে, সিজন চেঞ্জ হয়েছে। আসলে বর্ষারই মৌসুমে কখনো রোদ কখনো বৃষ্টি, সময়টা এমনি দেখতে খুব খারাপ লাগে না, ভালোই লাগে। বিশেষ করে বৃষ্টি হলে ভুনা খিচুড়ি, গরুর মাংস এগুলো খেতে খুব ভালো লাগে। তবে পাশাপাশি নিজের স্বাস্থ্যের যত্নটাও আসলে রাখা উচিত, এবং কারণ চারপাশে রোগ বালাই তো বেড়েই যাচ্ছে। তো এত রোগবালার কথা দর্শক ভাবছে যে আজকের অনুষ্ঠান শুরুতে কেন বলছি। তুমি জানো কেন বলছি, বলো তো? তুমি অতিথির কথা বলে দাও, সবাই বুঝে যাবে। দর্শক, আপনারা যারা রাঙা সকালের দর্শক রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রসঙ্গ ধরে আসলে আমরা কথা বলছি, কারণ আমাদের মাঝে আছেন প্রথম ঘন্টায় আজ একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি অধ্যাপক ডক্টর কাজী মুশতাক হোসেন। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। দর্শক হঠাৎ করে কনফিউজ হয়ে যাবে হয়তো যে হঠাৎ করে কেন রোগবালার কথা বলছি। কারণ সেটাই, আমার আপনাকে দেখে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনার সম্পর্কে যত জানছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম আসলে। এবং আপনার সামনে মাত্র কয়েকটি বই রয়েছে, কারণ আমরা জানি যে আপনার 44টি আপনার গবেষণালব্ধ নিবন্ধ গ্রন্থ রয়েছে। সেটা মানে বিভিন্ন জার্নালের যেটা পাবলিকেশন বলি আমরা, সেই ধরনের। আর এগুলো হচ্ছে যে আমার লেখা বলতে পারেন, আমার শখের বিষয় একটা। বাহ। তবে আপনার কাজের প্রসঙ্গে পরে আসবো। আমরা একদম গল্পটা ছোটবেলা থেকে শুরু করতে চাই। আপনার জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়? হ্যাঁ, আমার জন্ম উত্তরবঙ্গে, নওগাঁ জেলায়, নওগাঁ সদরে কাজীপাড়া বলি আমরা, আমার নামেই যে কাজী। আচ্ছা। তো নওগাঁর কাজী পরিবার, কাজীপাড়া আমাদের নামেই। আচ্ছা। এবং এখানে আমরা আমি হচ্ছি সপ্তম পুরুষ আমাদের ফ্যামিলিতে। আর তার মানে হলো যে আমার আগেও আরো 6 পুরুষের কাহিনী আমরা মোটামুটি জানি। আর আমরা এরকম শুনেছি যে আমাদের পূর্বপুরুষরা উত্তর ভারতের গোরখপুর নামের একটা জায়গা থেকে আসছে। তো আমি যখন টাটাতে ট্রেনিং করতে যাই তখন কিন্তু আমি ওই জায়গাটা খুঁজে বের করি এবং ওখান থেকে মানে বেরিয়ে আসি, এবং সেই ভ্রমণ কাহিনীটা আমার বইতেও আমি লিখেছি। আচ্ছা। তো এটাও বলা যায় যে প্রায় 150 বছর পরে কেউ একজন মানে পূর্বপুরুষের ভিটা খুঁজে বের করেছি। এটা একটা মানে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, অন্যরকম একটা ব্যাপার। এটি শুনে আমার ভেতরে এখন মনে হচ্ছে আচ্ছা আমার পূর্বপুরুষ কারা ছিল আসলে। তো সবারই আসলে শেকড়ের খোঁজটা খোঁজা উচিত, কি বলো লাবণ্য? একেবারেই তাই। আমরা যেহেতু পরিবারের কথাই শুনছিলাম, ছোটবেলার কথা শুনছিলাম, আপনার কাছ থেকে আপনার পরিবারের গল্পগুলো শুনতে চাই। বাবা কি করতেন বা মায়ের সম্পর্কে একটু শুনবো, পরিবারে আর কে ছিলেন সে সময়? আমার আসলে বাবা মা নওগাঁতেই তারা থাকতেন। আমার আব্বা 58 সালে রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে বিএ পাস করছেন, কিন্তু উনি কোনো চাকরি করতেন না। মানে আমার চাচারাও কেউ চাকরি বাকরি করতেন না। আমাদের ফ্যামিলিতে চাকুরি করার ব্যাপারে খুব একটা আগ্রহী ব্যক্তি ছিল না। তারা ব্যবসা বাণিজ্য বা তাদের ওই জমি জমা দেখাশোনা এগুলো নিয়েই তাদের জীবন কেটে গেছে। এক অর্থে মানে এখনকার মতো এরকম যে একটা সংগ্রামী জীবন সেরকম দেখিনি। মানে তারা বেশ এসেই তাদের জীবন কাটিয়ে দিয়েছেন। তো বাবা নির্দিষ্টভাবে কি করতেন? আব্বা এক সময় শখের বসে নওগাঁর একটা প্রেস ছিল, তার প্রথম নিউ প্রিন্টার্স নামে নওগাঁর প্রথম প্রেস কিন্তু আমার আব্বাই করছিলেন। আচ্ছা। এবং তাতে করে আমি ছোটবেলায় একটু একটু দেখছি, মনে আছে যে ওই যে তখন তো এই সীসার একটা রডের মতো এত এরকম একটা ম্যাচের কাঠির মতো, তার উপরে ওই অক্ষরগুলা বসানো হতো, সেগুলো সাজিয়ে সাজিয়ে ছাপানো হতো। এখনকার মতো ডিজিটাল মানে এরকম না যে আমরা একটা লেখা দিলাম সঙ্গে সঙ্গে প্রিন্ট হয়ে চলে আসলো, তা না, প্রত্যেকটা জিনিস সাজিয়ে সাজিয়ে তারপরে। তো এই কাজগুলা কিছুটা মনে আছে আমার অনেক ছোটবেলায়। পরবর্তীতে ওটাও ছেড়ে দেন, যুদ্ধের আগেই ওটা ছেড়ে দেন, অন্য আরেকজন নিয়ে সেটা নিয়ে কাজ করে। তো তারপরে আর কোনো মানে ওরকম কোনো
নির্দিষ্ট পেশাভিত্তিক কোনো কাজ আর করেন নাই। যুক্ত ছিলেন না। আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই, আমার কোনো বোন নাই। আপনি সবচেয়ে বড়? আমি বড়। তার মানে হচ্ছে কি অনেক দায়িত্ব পালন করতে হয়েছে এবং অনেক আদরও পেয়েছেন বেশি। হ্যাঁ, সেটা ঠিক যে মানে বড় সন্তান হলে যা হয় সেটা তো একটা বাড়তি সুবিধা ছিল। জি। আর আমার ছোট ভাই, সেও ভালো, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়াশোনা করছে, তারপরে এখন সে বাইরে থাকে, নিউজিল্যান্ডে থাকে। ছোটবেলার পরিবারের গল্প আরো একটু শুনতে চাই। সে সময় ভাইয়ের সঙ্গে নিশ্চয়ই অনেক দুষ্টুমি, অনেক স্মৃতি রয়েছে, পরিবারের বাবা মার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে, সেগুলো নিয়ে একটু জানবো। কিন্তু তার আগে আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি সেটা এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। আচ্ছা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর কাজী মুশতাক হোসেন, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে রেডিওথেরাপি বিষয়ে এমফিল অর্জন করেন। ভারতের বিখ্যাত টাটা মেমোরিয়াল ক্যান্সার সেন্টার এবং ফিলিপাইনের সেন্ট লুকস মেডিকেল সেন্টার থেকে রেডিয়েশন থেরাপি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া পারমাণবিক নিরাপত্তা এবং বিকিরণ নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। ক্যান্সার বিষয়ে তার 2টি বই স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের অবশ্য পাঠ্য। কর্মজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে অধ্যাপনার পাশাপাশি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার প্রকাশিত গবেষণালব্ধ নিবন্ধের সংখ্যা 44টি। তিনি বাংলাদেশ সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজিস্ট BSRO এর সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করছেন। শিশুদের জন্য একটি ছড়ার বই এবং 2টি ভ্রমণ কাহিনীমূলক বই 21শে বইমেলায় প্রকাশিত হয়েছে। আমরা আরও জানবো তার কাছ থেকে, তার কাছে আবারও ফিরে যাচ্ছি। যেমনটা বলছিলাম যে পরিবারের গল্প শুনতে চাই, কাজের প্রসঙ্গে নিশ্চয়ই আসবো, ধারাবাহিকভাবে শুনবো। দু ভাই যেহেতু ছিলেন, নিশ্চয়ই নানান রকম স্মৃতি রয়েছে, সেগুলো নিয়ে একটু গল্পগুলো জানতে চাই। হ্যাঁ, মানে আমরা 2 ভাই প্রায় কাছাকাছি বয়সেই। আর এছাড়া মানে তখন তো আসলে যৌথ পরিবারের মতো, মানে আমাদের বাড়িতেই আমাদের আরো শরীকের, আমাদের সমবয়সী যারা ছিল। এখনকার বাচ্চাদের মতো মানে আমরা মানে একেবারে যে গৃহবন্দী একটা জীবন, সেটা না। আমরা একসঙ্গে স্কুলে গেছি, তারপরে ছুটির দিনে একসঙ্গে খেলাধুলা, দুপুরে হয়তো ধরে বেঁধে একটু ঘরে রাখার চেষ্টা হতো, তারপরে কোন ফাঁকে বেরিয়ে যেতাম মাঠে, বিকালে আমাদের পাড়ার মাঠেই আমরা খেলাধুলা, দৌড়ঝাঁপ, পা পিছলে পড়ে ব্যথা পাওয়া, তো তারপরে গরমের দিনে তো পুকুরেই সাঁতার কাটা। এবং বাবা মারও টেনশন করতো না আসলে ছেলেমেয়েরা আমরা কিন্তু স্কুলে একাই যেতাম। তখন আমাদের সঙ্গে কাউকে কোনোদিন যেতে দেখি নাই, শুধু আমাদের না, আমাদের পাড়ার প্রতিবেশীর মধ্যে থেকেও, মানে আমরা পাড়ার ছেলেপেলেরা হয়তো একসঙ্গে দল বেঁধেই যাচ্ছি, বা কেউ আগে চলে আসলো, সেটা একাই, কখনো কাউকে কোনো গার্জিয়ান নিয়ে যেতে হয় নাই। তো এই দৃশ্যগুলো কিন্তু এখন দেখাই যাবে না। এবং কলেজের ছেলে মেয়েকেও বাবা মার মানে কলেজে, মানে ওই রকম একটা নওগাঁর মতো শহরেও কিন্তু অভিভাবককে সঙ্গে যেতে হয়, যেটা আমাদের সময় মানে ইভেন আমাদের কলেজেও, আমার কলেজ লাইফও নওগাঁতেই কেটেছে। তখন ধরেন যে আমাদের 2টো কলেজ ছিল নওগাঁয়, তো আমরা একটাতে ভর্তি হলাম, আর আরেকটা কলেজ ছিল একটু দূরে, মানে শহরের মধ্যেই। তো 2টা কলেজ মিলিয়ে তখন হলো নওগাঁ সরকারি কলেজ, একটা কলেজ হলো সরকারিভাবে, দুটোই বেসরকারি ছিল। তো আমরা ছিলাম ইন্টারমিডিয়েটে সেই প্রথম ব্যাচ, মানে সরকারি কলেজে। তো ওই 2টো কলেজ একত্রিত হওয়া, অনেকে তার বিরোধিতা করলো, তখন আমরা মিছিল মিটিংও করছি এটা নিয়ে। কত সালের কথা এটা? 80-81। আচ্ছা, 81 সালে ইন্টারমিডিয়েট আমাদের। তো ওই সময়ের মানে এই যে এখন যে বাবা, আমি মানে এখন বাবা হিসাবে আমার ছেলেমেয়েরা যখন স্কুলে যায়, কলেজে, যতটা টেনশনে থাকতে হয়, তো তখন কিন্তু আসলে এরকম আমার কাছে তো মনে হয় না যে খুব বেশি তারা টেনশন করতো, বা এটা নিয়ে মানে একটা বাড়তি যে অনিশ্চয়তার জন্য হয়তো মানে স্কুলে যে মানে স্যারদের সঙ্গে যোগাযোগ করা, যে আমার ছেলেটা আছে দেখেন, এরকম বলা বলিরও কিছু ছিল না। স্যার, ওই সময় রাজনৈতিক অবস্থা সম্পর্কে একটু শুনি। আপনি অনেক বিখ্যাত কিংবা অনেক বিশেষ দিন প্রত্যক্ষ করেছেন আপনি। আমরা তো ছোটবেলায় তখন যে 66 যে 6 দফা আন্দোলন, তখন তো আমার বয়স বেশি না, তো
ওই যে তখন 69-এর আন্দোলনের সময় যে মিছিলগুলো হতো, হ্যাঁ, তো ওই মিছিলগুলোতে আমার একটা মিছিলের কথা মনে আছে, মানে খুব ইন্টারেস্টিং হয়তো মনে হয়েছিল, সেই জন্যই এখনো স্পষ্ট মনে হয়, আমি দেখতে পাই যে আমি আমার আব্বার সঙ্গে সেই মিছিলে ছিলাম। তো ওখানে ওই আইয়ুব খান, পাকিস্তানের সেই জেনারেল আইয়ুব খান স্বৈরশাসক, তার একটা ব্যঙ্গ কার্টুনের মতো ছবি করে, সেগুলো সবই হাতে আঁকা, এবং তার উপরে এটা মানে যে চাটাইয়ের উপরে ছবিটা দিয়ে একটা ফেস্টনের মতো বানিয়ে তার উপরে একটা জুতার মালা দিয়ে মানে যাচ্ছে, এবং ওইখানে একটা স্লোগান ছিল যে আইয়ুব মোনেম দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই। তো এই স্লোগানটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আমার এখনো মনে আছে। মানে এমনি যে বই পুস্তকে কিন্তু এই স্লোগানটা আমি দেখি না। সবাই আমরা বলি, যে আমরাও বলছি হয়তো যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এই স্লোগানগুলো বই পুস্তকে আপনি পাবেন, কিন্তু আমি এটা দেখি নাই। এখন ওইখানে এটা আলাদাভাবে কেউ বানালো কিনা, কিন্তু আমার মাথায় কিন্তু ওইটাই সেট হয়ে আছে যে আইয়ুব মোনেম দুই ভাই, মোনেম খান আর আইয়ুব খান, যে দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই। তো এইরকম একটা ইন্টারেস্টিং স্লোগান হয়তো সেই জন্যই মনে আছে। তো এরপরে যুদ্ধ যখন শুরু হয়, ভোটের ব্যাপারটা, ৭০-এর ইলেকশনের ব্যাপারটা নিয়ে আমার ওরকম কিছু মনে পড়তেছে না, কিন্তু যুদ্ধ যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন কিন্তু আমরা আমাদের এই ঘরবাড়ি ফেলে এপ্রিল মাসে আমরা আমাদের আত্মীয় স্বজনে একটু গ্রামের দিকের ওখানে যে কয়েক মাস ছিলাম। তো ওই সময় আমরা দেখেছি যে পাশের, আমরা যে গ্রামে ছিলাম সেই গ্রামের ধলাহার নাম বদলগাছি থানায়, সেটা মানে আবার বলে ক্রোশ, মানে 2 মাইলে 1 ক্রোশ। 2 ক্রোশ অর্থাৎ 4 মাইল মানে ডিস্টেন্সের মধ্যে, রেডিয়াসের মধ্যে কোনো রাস্তাঘাট বলে কিছু ছিল না। মানে একেবারে খুঁজে খুঁজে একদম গহীন একটা গ্রামে ছিলাম, যাতে করে পাকিস্তানি বাহিনীর কোনো গাড়ি না ঢুকতে পারে। তো আমরা যে গ্রামে ছিলাম, আমাদের গ্রামে সরাসরি কোনো হামলা ওই জন্যই হয় না, যে যেহেতু 2 ক্রোশ বা 4 মাইলের মধ্যে কোনো রাস্তাঘাট ছিল না, গরুর গাড়ি ছাড়া কোনো যাওয়ার উপায় ছিল না। তো সেখানে আমরা ছিলাম, কিন্তু আমরা দেখেছি যে পাশে মানে ওই সেই 4 মাইল দূরে বদলগাছি সদরে, তারপরে পাশের গ্রামে যখন রাত্রে আগুন লাগাই দিত বা গুলি হতো, সেগুলো কিন্তু আমরা দেখতে পেতাম বা গুলির শব্দ শুনতে পেতাম, বা ওই গ্রামের লোকজন সারিবদ্ধভাবে চলে যাচ্ছে গ্রাম ছেড়ে, এই দৃশ্যগুলো আমরা দেখছি। এটা খুবই মানে তখন মানে ওই পর্যন্ত গোলাগুলি হচ্ছে বা আগুন জ্বলছে, সেইগুলো দেখে কিন্তু রীতিমতো আমরা মানে আতঙ্কেই ছিলাম যে আমাদের গ্রামে আবার কখন না হামলা হয়। যাই হোক, পরে আর আমাদের গ্রামে সরাসরি হামলা হয় নাই। আমরা পরে যখন আমাদের শহরে ফেরত আসলাম নওগাঁতে, তখন দেখা গেল যে আমাদের বাড়িতে শুধু আগুন লাগায়নি, কিন্তু আশেপাশে আমাদের যে দোকানপাট ছিল সেগুলোতে সব কিন্তু একদম পুড়িয়ে ছাই করে দিয়েছেন। তো সব মিলায় ওই সময়ে আমরা খুবই একটা আতঙ্কজনক পরিস্থিতির মধ্যেই আমরা ছিলাম। যদিও ছোটবেলায় খুব বেশি মনে নাই, কিন্তু বাইরে যাওয়া যাবে না, বাজার হাট বলে কিছু নাই, অনেক রাত্রে যে টুকটাক পাশের মানে শহর তো ছোট, একটু গ্রামের দিকে যে কিছু বাজার টাজার করে আনা, এইভাবে মানে ওই সময়টা বাকি কয়েক মাস কাটলো। পরিবারে কেউ যুদ্ধ করেছিলেন? আমাদের ওই যে বললাম আমাদের যৌথ পরিবারই, তো আমাদের পরিবারের আমার আব্বার মামাতো ভাই বা আমাদের চাচা মামা যেটাই বলি, ওনারা 2 ভাই মুক্তিযুদ্ধে গেলেন, আর এক শরিকে 4 ভাই গেলেন। তার মধ্যে যে 2 ভাই, উনি হচ্ছেন রাজশাহী মেডিকেলে তখন পড়তেন, কাজী নুরুন নবী, উনি কিন্তু যুদ্ধে শহীদ হন। এবং রাজশাহী মেডিকেলের যে ছেলেদের যে মেইন হোস্টেলটা, সেইটার নাম কিন্তু ওনার নামে, যে নুরুন নবী ছাত্রাবাস। তো এটা ওনার ছোট ভাই ডেন্টিস্ট, উনি অবশ্যই এই মুহূর্তে বাইরে থাকেন, আমেরিকা থাকেন। যুদ্ধ পরবর্তী সময় আপনারা কোথায় গেলেন? না, যুদ্ধের পরে আমরা আবার নওগাঁতেই, ওই যুদ্ধ শেষ হওয়ার আগেই ফেরত আসি। আচ্ছা। তখন আমরা নওগাঁতেই ছিলাম। যখন স্বাধীন হলো, স্বাধীনতার ঘোষণা মানে ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানটা, আব্বা আমাদের ওই পাশে গোলাঘর ছিল, গোলাঘরের ওই পারে যে আমরা একটু একটু করে শুনতাম, যে যাতে কেউ টের না পায়, একটা ছোট রেডিও ছিল, সেইটা নিয়ে চুপ চুপ করে যে আব্বা শুনতো বা টুকটাক আমরা বলতো আমাদেরকে, এরকম একটা
ভয়ঙ্কর ভীতিকর একটা অবস্থা ছিল। তো যেই চাচা মারা গেলেন তার ছোট ভাই যিনি ডেন্টিস্ট, উনি একবার রাত্রে নওগাঁতে ঢুকছিলেন। তো আব্বা তখন ওই সময় বাইরে ছিলেন, তাকে ওনাকে কোনো মতে মানে গার্ড দিয়ে আশেপাশে যদি কেউ টের না পায় বা কেউ আছে কিনা দেখে এই বাড়ি থেকে প্রাচীর টপকায় ওনাদের বাড়িতে নিয়ে যাওয়া, বা ওখান থেকে উনি আবার রাত্রেই চলে গেলেন। আর যখন 16ই ডিসেম্বর স্বাধীনতার আগে বিজয় দিবসের পরপরই 17 তারিখে কিন্তু আমাদের পাড়ার আমাদের এক বড় ভাইয়ের নেতৃত্বে আমরা একটা ছোটখাটো একটা মিছিল করছিলাম। তখনও অফিসিয়ালি নওগাঁ কিন্তু অবরুদ্ধ, মানে এখনো মুক্ত হয়নি। অফিসিয়ালি মুক্ত হয়েছে 18 তারিখে। তো 17 তারিখে আমরা একটা পাড়ার ছেলেপেলেরাই, আমার আম্মা একটা ছোট বাংলাদেশের ফ্ল্যাগ বানিয়ে দিয়েছেন হাতে সেলাই করে। তো সেইটা নিয়ে আমরা একটা মিছিল করলাম, কিন্তু বেশি দূর যাওয়া গেল না। ডিসি অফিসের কাছাকাছি যেতে আমাদেরকে আর যেতে দিল না, কারণ ওই পাশের থেকে উত্তর দিকে ওইদিকে আমাদের অনেক কিন্তু নওগাঁতে বিহারিরা ছিল এবং তারা অনেক সময় অনেক মানে গণহত্যা করছে এবং এক পর্যায়ে তাদেরকে বন্দি করে ওই নওগাঁতে শুনছেন তো গাঁজার জন্য বিখ্যাত, গাঁজা গোলা ছিল, তো ওইগুলোতে তাদেরকে বন্দি করে রাখা ছিল। তো যার কারণে ওই জায়গাগুলোও রিস্কি ছিল, তো আমাদেরকে আর যেতে দেয় নাই। আর এরপরে তো 18 তারিখে নওগাঁ অফিসিয়ালি মুক্তিবাহিনীর দখলে আসে। তারপরে 10ই জানুয়ারি আমাদের আরেক চাচাতো ভাই, ডাকনাম সানা ভাই, কাজী আব্দুল মান্নান, তো ওনারা কয়েক বন্ধু ওই জিপে করে, মানে বঙ্গবন্ধু আসতেছেন বাংলাদেশে 10ই জানুয়ারি, ওনারা আসতে এই পাবনা সিরাজগঞ্জ এরকম একটা জায়গায় ওই পাকিস্তানি সময় যে মাইন পুঁতে রাখা ছিল, সেই মাইন বাস্ট হয়ে ওনারা সবাই মারা যান। আচ্ছা। তো মানে দুজন শহীদ মুক্তিযোদ্ধা আমাদের ফ্যামিলিতেই আছেন, আর অন্যান্যরা তো এখনো সবাই জীবিত আছেন বা আছেন আর কি। স্যার, আপনি মুক্তিযুদ্ধের সময় 8 বছর বয়স ছিল, তো মুক্তিযুদ্ধ শেষে তো আপনি স্কুলে আবার পুনরায় ভর্তি হয়েছিলেন। তো স্কুলে পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথেও আপনি যুক্ত ছিলেন? খুব বেশি না, বিতর্ক কিংবা বিতর্ক বা স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো, আগে তো এক সপ্তাহ ধরেই প্রায় অনুষ্ঠান চলতো, হ্যাঁ, তো সেগুলোতে আমরা ওই যে উপস্থিত বক্তৃতা বা বিভিন্ন বিষয় বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, এগুলো লেখালেখি ছিল, দু একটা স্কুলের প্রোগ্রাম উপস্থাপনা করছি। তারপরে জুনিয়র রেড ক্রস একটা ছিল তখন, সেটাতে আমি প্রথম 1975 সালে ঢাকায় একটা ক্যাম্প হয়, 76 সালে, ক্লাস 8-এ পড়ি, ওই প্রথম ওই ক্যাম্পে আমি আসছিলাম। এবং আজিমপুর গার্লস স্কুলে কিন্তু ক্যাম্প করে তাঁবু খাটিয়ে আমরা তখন ওখানে ছিলাম। সেই ক্যাম্পে মানে ওই স্কুলেরও প্রথম, বা ওইটাও জাতীয় পর্যায়ে প্রথম আর কি এই ধরনের অনুষ্ঠান, ওখানেও আমি আসছি। এরকম সময়টা তখন স্বপ্ন দেখছিলেন কিনা যে বড় হয়ে কি হবেন? বাসা থেকে মানে কিছুটা তো প্রভাবিত ছিলাম, যে আমার ইচ্ছা, আব্বার ইচ্ছা ছিল যে ডাক্তার হতে হবে, একটা ছিল মাথার মধ্যে, মানে এটাই স্বপ্ন হয়ে গেছে। আলটিমেটলি সেই লাইনে গেলাম, যদিও মানে ফিজিক্স বা বিজ্ঞানের এই বিষয়গুলোর দিকে আমার কিন্তু বেশি আগ্রহ ছিল বা আকর্ষণ ছিল। এবং আলটিমেটলি আমি পোস্ট গ্রাজুয়েশনে যে সাবজেক্টে আসলাম, ক্যান্সার বিষয়ে, এখানে কিন্তু আমাদের প্রথম পর্বের পাঠ্যক্রমের মধ্যে এই যে রেডিয়েশন ফিজিক্সের যে এবং ইলেকট্রনিক্সের কিছু পড়তে হয় প্রচুর, যে বিকিরণ বা রেডিয়েশনটা কি, কিভাবে এটা দিয়ে আসলে আমরা কাজ করি। রেডিয়েশন মানে তো আমরা জানি যে অ্যাটম বোমার বিস্ফোরণ, ধ্বংসযজ্ঞ, কিন্তু এই পারমাণবিক শক্তিকে কিভাবে শান্তিপূর্ণ কাজে ব্যবহার হয়, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে, এটা পুরাটাই ফিজিক্স রিলেটেড একটা সাবজেক্ট। আমি জানি না কিভাবে এই সাবজেক্টেই আবার চলে আসছি। তার কলেজ জীবন কোথায় ছিল? কলেজ জীবনও নওগাঁতেই। আচ্ছা। তো নওগাঁতেই ও কলেজের 2 বছর, তার মধ্যে আবার 2 কলেজের মানে একত্রীকরণ, কিছুটা ওই নিয়ে আন্দোলন, মিছিল, তারপরে সরকারি কলেজের প্রথম ব্যাচ হিসাবে আমরা মানে এইচএসসি পরীক্ষা দিলাম। কোন সালে? 81 সালে। কেমন ছিল মানে স্কুল কলেজের রেজাল্ট কেমন হচ্ছিল তখন? হ্যাঁ, রেজাল্ট ভালো, সব সময় বলা যায় প্রথম হতাম, সেটা ঠিক আছে।
একদম নায়ক, মানে কখনো সেকেন্ড হয় না। যাই হোক স্যার, কলেজ জীবন পাশ করে আপনি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। কোন মেডিকেল কলেজে? আমি ঢাকা মেডিকেলে চলে আসলাম। জি। তো এই যে নওগাঁ থেকে ঢাকায় আসবেন, এই সিদ্ধান্তটি কার ছিল? না, এটা তো তখন মানে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া, তারপরে কলেজে যেখানে সিলেক্ট হবেন সেখানেই তো যেতে হবে। ঢাকা আসা হয়েছিল? এর আগেও যে বললাম ক্যাম্পে আসছি, তারপরে অন্যান্য অনুষ্ঠানে আসছি, আমার ওই চাচার বিয়েতে আসছি আমরা। আচ্ছা। সেই উপলক্ষে আসা যাওয়া ছিল, একেবারে ইয়ে না। কিন্তু মানে পড়াশোনার ব্যাপারে বা একটা এখানে যে অনেকদিন থাকতে হবে 5 বছরের কোর্স, সেই হিসাবে তো একটা সম্পূর্ণ নতুন পরিবেশ পরিস্থিতিতে এসে পড়লাম আর কি। তো এইভাবে হোস্টেলে, আমাদের ফজলে রাব্বি হোস্টেল যেটা বকশীবাজারে, ওখানেই থাকলাম। আমার এক ফুফাতো ভাই ছিলেন, ওনার রুমেই প্রথম উঠলাম। উনি খুবই বিখ্যাত একজন ডাক্তার, প্রফেসর মহিবুল আজিজ, সার্জারির, এখন বোধহয় ইবনে সিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এই মুহূর্তে। তো উনি এবং ওনার জুনিয়র ছিল আর একজন আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, আমার আগের ব্যাচের, উনি আতাউর রহমান খান কচি ভাই। উনি এখন অস্ট্রেলিয়ায় আছেন। তো কচি ভাইয়ের সঙ্গে আমার এখনো প্রায়ই কথা হয়, যোগাযোগ আছে। তো আমরা অনেকটাই মানে আত্মীয় বন্ধু, খুব ক্লোজ একটা রিলেশনের মধ্যে পড়ে গেলাম, যার কারণে মানে হোস্টেলে এসে খুব একটা অসুবিধা হয়নি। এর আগে তো আমি হোস্টেলে আসলে থাকিও নাই। তো স্যার, যে স্বপ্ন ছিল আপনার এবং আপনার পরিবারের যে আপনি ডাক্তার হবেন, তো মেডিকেল কলেজে ঢুকে আপনি যদিও ফার্স্ট বয় ছিলেন সারা জীবন, কতটা অ্যাডপ্ট করতে পেরেছিলেন ঢাকার জীবন কিংবা মেডিকেল? হ্যাঁ, এখানে কিন্তু মেডিকেলের পড়া, কারিকুলামের যে বিষয়গুলো, সাবজেক্টগুলো, এগুলো কিন্তু সবই আলাদা। মানে এতদিন স্কুল কলেজের মধ্যে যে ধরনের একটা বিষয় বা একটা বুঝতাম যে এটা আপনি সায়েন্সে পড়েন, আপনি ওই ফিজিক্সই পড়বেন বা ম্যাথ থাকবে, বায়োলজি থাকবে, কিন্তু এখানকার বায়োলজিক্যাল বিষয়গুলো তো টোটালি ডিফারেন্ট, একটু অন্যরকম, একটু তো মানে বিরূপ পরিস্থিতির মতো মনে হবে, সবারই হয়। তো তারপরে আস্তে আস্তে এখানে ইয়ে হয়ে গেল। কিন্তু আমরা এসে পড়লাম এই যে 82 সাল থেকে আবার আন্দোলনের মধ্যে, যে এরশাদ বিরোধী আন্দোলন, ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলন, প্রায়ই আমাদের হোস্টেলে আক্রমণ হতো। কারণ হচ্ছে যে আমাদের ওই সময় ইউনিভার্সিটির সব নেতারা কিন্তু অনেকেই রাত্রে আমাদের হোস্টেলে এসে থাকতেন, যেহেতু ইউনিভার্সিটির হোস্টেলে থাকতে পারতেন না। আর আর্মি, সেনাবাহিনী বা পুলিশ বলেন, ওনারাও এইখানেই আক্রমণ করত। তো অনেকবারই আমাদের এই মানে হল ভ্যাকেট করতে হয়েছে, মানে চলে যেতে হয়েছে। এই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আবার অনেকটা আমাদের এই সময়ের মানে বেড়ে ওঠা। এবং আমরা একাধিকবার তো বললামই যে হল ভ্যাকেট করতে হয়েছে, করে দিয়েছে, আমরা পালাইছি রাতে বা দিনে, যে যখন পারে, যেভাবে পারে। আর ওই সময় যে মানে 8-9 বছরের যে দীর্ঘ আন্দোলন, সেগুলো কাছে থেকে আমরা দেখছি। কারণ ওই যে বললাম যে ঢাকা মেডিকেল কলেজটা ছিল মানে আগাগোড়াই সেই 52-তে ধরেন বা 71-এর, আবার আমরা 82-তেও এসে দেখলাম যে ঢাকা মেডিকেল হোস্টেল এবং হাসপাতাল এগুলোই ছিল যে আমাদের ওই সময়ের ছাত্র নেতাদের, কারণ সবাই আহত হয়ে এসে কিন্তু মেডিকেলেই ভর্তি হতেন। এবং চূড়ান্ত যখন আন্দোলন হয় তখনও সেই ঐক্যটা ওই ঢাকা মেডিকেলের 20 নম্বর ওয়ার্ডেই হয়েছিল। সর্বদলীয় যে ছাত্র সংগ্রাম পরিষদ বা ঐক্য পরিষদের মাধ্যমে হলো, এবং বড় রাজনৈতিক দলগুলো কিন্তু পরে জড়িত হয়, ছাত্ররাই কিন্তু ওই সময়ে এগিয়ে ছিল। মেডিকেল কলেজ পাশ করার পরে সেখান থেকে বের হয়ে আসলে কি করবেন বা কি ভাবছিলেন? হ্যাঁ, আমাদের ওই সময় কিছু তো গ্যাপও পড়ে গেল। আর আমার আব্বাও অসুস্থ হয়ে পড়েছিলেন ওই সময়, আমার একটু দেরিও হলো পাশ করে বের হতে হতে। তারপর পরে বিসিএস পরীক্ষা দেওয়া একটা বিষয়, এবং 13তম বিসিএস দিয়েছেন? হ্যাঁ, আমি 13 বিসিএসটা দিলাম। আগে থেকে পরিকল্পনা ছিল যে আপনি বিসিএস দেবেন? হ্যাঁ, মানে এই যে মানে শুধু এমবিবিএস পাশ করে আরেকটু পড়াশোনা করার একটা ইচ্ছা ছিল, এবং পাশাপাশি একটা সিকিউর চাকরি বলেন বা এই একটা ইস্যু তো ছিল যে আমি যে পড়াশোনা করব। তো সব মিলে তখন চাকরির একটা সুযোগ, মানে যেহেতু বিসিএস ছিল, হলো। আর আগে কিন্তু
88 সাল পর্যন্ত যতদূর মনে পড়ে যে কোনো বিসিএস লাগতো না ডাক্তারদের, তখন ছিল ইন সার্ভিস ট্রেনিং, যে আমরা পাশ করার পরেই ডাক্তারদের চাকরি হয়ে যেত, এবং 1 বছর যে ইন্টার্নশিপ, এখন যেটা বলি ইন্টার্নশিপ, তখন সেটা ছিল যে ইন সার্ভিস ট্রেনিং, মানে আপনি সার্ভিসে থেকেই ট্রেনিং, তারপরে হচ্ছে যে পোস্টিং দিয়ে দিত বিভিন্ন জায়গায়। তো পরবর্তীতে এটাও ওই এরশাদ সরকারের সময় কিন্তু এই জিনিসটা চেঞ্জ করে ফেলে, যে না সরাসরি আর চাকরিতে যাওয়া যাবে না, চাকরির সিস্টেম তখন চেঞ্জ হলো, বিসিএস দিয়ে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা বিসিএস এ পরীক্ষা দিয়ে আমরা চাকরিতে গেলাম, এবং তারপর একটা ইয়ে ছিল যে 2 বছর চাকরি করার পরে, মিনিমাম 2 বছর পরে ডেপুটেশন পাওয়া যাবে। তো মোটামুটি আমি উপজেলা লেভেলে চাকরি করার পরে 2.5 বছর পরে কোর্সে আসি। তারপরে কোন জেলায় আপনার পোস্টিং হলো? নওগাঁ জেলার একটা উপজেলা আছে সাপাহার, এখন যেটা বলে আমের রাজধানী। মানে রাজশাহীর চেয়ে কিন্তু এখন নওগাঁতে আম বেশি হয়। তো মানে পত্রপত্রিকার ভাষ্য, সরকারি ভাষ্য না, যে নতুন রাজধানী বলে সাপাহার। ওই হেলথ কমপ্লেক্সে আমার প্রথম পোস্টিং হয়। তারপরে কিছুদিন পরে আসি রানীনগর নামে আরেকটা হেলথ কমপ্লেক্স আছে, ওইটাতে। তারপরে কোর্স, তারপরে ট্রেনিং পোস্ট। শিক্ষকতা শুরু করেন কবে? মানে শুরু হলো যে আমি রাজশাহীতে গেলাম ট্রেনিং পোস্টে, তারপরে 2000 সালে কোর্সে আসলাম। কোর্স কমপ্লিট করে 3 সালে আবার আরএস বা রেসিডেন্ট সার্জন রেডিওথেরাপি বিভাগ, মানে ক্যান্সার বিভাগে রাজশাহী মেডিকেলে পোস্টিং হয়। সেখান থেকে 9 সাল শেষ পর্যন্ত ওখানেই ছিলাম রাজশাহী মেডিকেলে। এবং শিক্ষকতা বলতে মানে ওই সময়টাই আমরা ধরবো যে আরএস থাকা অবস্থায়, এবং ওই সময় আমাদের রাজশাহী মেডিকেলে আমাদের সাবজেক্টে কোর্স খোলে। তো তখন থেকে যারা ফার্স্ট ব্যাচ যারা ছিল, এখন উনি হচ্ছে রাজশাহী মেডিকেলে বিভাগীয় প্রধান। হ্যাঁ, ওনারা বলতে এক অর্থে ওনারাও বলেন, আমি ঠিক বলি না, তারা সবাই একজন প্রফেসর কিংবা স্বনামধন্য ব্যক্তি। তো ওরাই মাঝে মাঝে বলে যে না, ওরা আমার ছাত্র ছিল আর কি। আচ্ছা, অবশ্যই। তো সেটা আমি শিক্ষক কতটা ছিলাম তা ওইভাবে দাবি করব না, তবে ওদের সঙ্গে আমার খুব মানে এক ধরনের ফ্রেন্ডলি রিলেশন ছিল, যে ছাত্র কাজ শেখার যে বিষয়টা, সেটা ওরা আমার রুমে বসেই কাজ করতো একসঙ্গে, মানে একটা রাউন্ড দেওয়া, তারপরে ডিসচার্জ সার্টিফিকেট কিভাবে লিখতে হবে, একটা কেমন রোগী বা রেডিয়েশনের রোগী, এই কাজগুলো ওনারা আমার রুমে বসেই করতেন। যদিও আলাদা একটা রুম করা হলো পরে, কিন্তু ওরা আমার সঙ্গে মানে খুব আন্তরিকভাবে মিশতো, আমিও মিশতাম। কয়েকজন মানে যে খুব যে জুনিয়র ছিল তাও না, তো একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল। এবং ওনারা ওইভাবেই হাতের কাজগুলো আমার কাছ থেকে যেটুকু শিখছেন, মানে সেই জন্য হয়তো বলেন এখনো। তো যাই হোক, তো ওইভাবে শুরু। জি, ওইভাবে শুরু, এবং পরবর্তীতে আমি সহকারী অধ্যাপক হলাম হচ্ছে 9, ওখানে কারেন্ট চার্জে। 11 সালে ঢাকায় মেডিকেলে থাকতে, সেটা মানে পিএসসির আমাদের যে রেজাল্ট হলো, তখন আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে, মানে কারেন্ট চার্জ না, সরাসরি 11 সালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম। তখন তো আমি ঢাকা মেডিকেলে চলে আসছি 10-এর শুরুতে, মানে 9-এর লাস্টে। তো সব মিলে ওই শিক্ষকতা 3 সাল থেকেই ধরতে হবে। ঢাকা মেডিকেলে আমার ছাত্রদের এখানেও মানে যারা ছিল এই জুনিয়র ডাক্তাররা, তারা আমরা একসঙ্গে কাজ করতাম। পরবর্তীতে ঢাকা মেডিকেলেও আমরা এই পোস্ট গ্রাজুয়েশনের কোর্সটা খুলি। সেখানে মানে ওইটা আর একজন আমার এক স্যারের কথা বলতে হয়, হাফিজুর রহমান আনসারি স্যার। উনি 10 সালে যে মানে স্বপ্ন দেখতেন, যে কথাগুলো বলতেন, আমরা কিন্তু এখনো সেগুলো মানে অনেকেই বুঝেনি না, বা বাস্তবায়ন করা তো দূরের কথা। উনি বলছিলেন যে আমাদের এখানে আধুনিকায়ন করতে হবে, আধুনিক টেকনোলজি আনতে হবে, মেশিনপত্র আপগ্রেডেশন করতে হবে, একটা ক্যান্সার রেজিস্ট্রি করতে হবে, যেটা বাংলাদেশে এখনো হয় নাই। হ্যাঁ, কিন্তু এটা স্যার আমাদেরকে বলছিলেন, এবং এখানে আমাদের কোর্স খুলতে হবে। তো সেইটা ওনার আমলে শুরু হয় কাজগুলো, কিন্তু শেষ হতে হতে এই যে দীর্ঘ প্রক্রিয়া, সেটা 18-19 সালে এসে প্রথম কোর্স মানে ঢাকা মেডিকেলে কোর্স খুললো।
আচ্ছা। তো 19 সালে প্রথম এখানে মানে ছাত্ররা ভর্তি হয়। স্যার, চিকিৎসা বিজ্ঞানের এত শাখার মধ্যে ক্যান্সার বিষয়টিকে কেন আপনি পড়াশোনার জন্য বেছে নিলেন? আমার একবার কার্ডিওলজি পড়ার ইচ্ছা হয়েছিল। তারপরে আমাদের আর এক সিনিয়র ভাই ডাক্তার জসিমউদ্দিন, উনি দায়ী বলবো, যে উনি বায়োকেমিস্ট্রি পড়তে গেলেন, মানে আমি আর উনি একসঙ্গে ফর্ম ফিল আপ করি আচ্ছা, পোস্ট গ্রাজুয়েশনে। উনি বললেন যে তাহলে তুমি ফিজিক্স পড়তে চাও, ফিজিক্স পছন্দ, তাহলে এটাতে আসো, রেডিওলজি অথবা রেডিয়েশন ফিজিক্স বা রিলেটেড আর কি, আমাদের রেডিওথেরাপি, আমাদের কোর্সের নাম রেডিওথেরাপি, আসলে এটা ক্লিনিক্যাল অঙ্কোলজি বা ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অঙ্কোলজি এটা। তো ওই মোমেন্টটা আসলে ওই সময় আমি একসঙ্গে ফর্ম ফিল আপ করতে যাই, কিন্তু ব্যাপারটা হয়েছে যে ঠিক আছে তাহলে আমরা এটাতে যাই। হ্যাঁ, মানে ঠিক ওইভাবে যে একেবারে খুব প্রি প্ল্যান্ড যে আমি এই সাবজেক্টই পড়বো তা না, কিন্তু অনেক সময় আলোচনার মধ্যে দিয়ে এই জিনিসটা হয়ে গেছে। ক্যান্সার শব্দটা বললেই আসলে ভীষণ ভয়ভীতি কাজ করে আমাদের সাধারণ মানুষের মধ্যে। আপনি আসলে এই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন? বা ক্যান্সারের সংখ্যাও আমি দেখছি দিন দিন অনেক বেড়ে যাচ্ছে, এবং এটাই জানি যে ক্যান্সার হলে আর বাঁচার কোনো উপায় নেই। তো আপনার কাছে যদি খুব সাধারণভাবে আমরা জানতে চাই বিষয়। তাই সত্যি ক্যান্সার হলে বাঁচার একদমই উপায় নেই? না, কথাটা একসময় হয়তো প্রযোজ্য ছিল, হ্যাঁ, কিন্তু এখন ঠিক ওইভাবে আমরা বলি না। মানে ক্যান্সারের আমাদের দেশে যে সমস্যাটা সেটা হচ্ছে যে রোগ ধরা পড়েই দেরিতে, অ্যাডভান্স হয়ে যাওয়ার পরে আমাদের স্টেজ 3 বা স্টেজ 4-এ যে আমরা আসলে টের পাই, হ্যাঁ, বা ধরা পড়ে। তো এখানে যে কাজগুলো করতে হবে, যে আমাদের একটা কথা আছে যে স্ক্রিনিং প্রোগ্রাম, হ্যাঁ, যে একজন সুস্থ মানুষেরও কিন্তু আসলে প্রতি বছর বা নির্দিষ্ট বয়স অন্তর অন্তর সময় অন্তর কিছু চেক আপ করার কথা, যেটা বাইরের দেশগুলোতে হয়। তাদের অবশ্য সুবিধা আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে বা একটা গভর্নমেন্ট পলিসি আছে। তো আমাদের স্ক্রিনিংটাকে সামনে আনলে তখন আমরা হয়তো স্টেজ 1-এ আমরা ধরতে পারবো। তো এটা যদি ব্যাপকভাবে জনগণের মধ্যে প্রচার না করা যায় বা এস্টাবলিশ না করা যায়, তাহলে কিন্তু আমাদের এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। এখন মুশকিল হচ্ছে যে একটা পেশেন্ট আসলো 50 বছর বয়স, আমি তাকে বললাম যে আপনার 50 বছর বয়স হয়ে গেছে, আপনি কোলোনোস্কোপি করতে হবে। উনি কি প্রথমেই যে বলবেন যে ডাক্তার কমিশন খাওয়ার জন্য আমার আন্দাজি কোলোনোস্কোপি করাইছে? আসলে তো উনি জানেন না যে ওনাকে কেন কোলোনোস্কোপির কথা বললাম, কিন্তু এটা তো বইতে লেখা আছে যে 50 বছর বয়স হলে কোলোনোস্কোপি করতে হবে প্রস্টেট ক্যান্সার ছেলেদের জন্য। মেয়েদের জন্য তো 20 বছর বয়স থেকেই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে, 30 বছর বয়স থেকে ম্যামোগ্রাম করতে হবে, তারপরে প্যাপসমিয়ার করতে হবে 35-40 বছর থেকে। তো এগুলো উদ্দেশ্যই হচ্ছে যে ভিতরে ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। সব গোটা বা সব টিউমারই তো ক্যান্সার তা না, 85% টিউমারই ক্যান্সার নয়, কিন্তু ওই যে 15% এইটা আমরা ওই 85% মতোই ভাবি যে এটাও বোধহয় কিছু না, আচ্ছা দেখি তো কি হয়, তারপরে নিজে নিজে ওষুধ খাই। তারপরে আমাদের দেশে সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে ওষুধের পাড়ার মুদির দোকানদার কিংবা ওষুধের দোকানদার। হ্যাঁ, তারা আপনি একটা ওষুধ লিখে দিলেও তারা চেঞ্জ করে দেয়। তারপরে মানে যারা কোয়াক ডাক্তাররা আছে টটকা ট্রিটমেন্ট দিচ্ছে, মানে বিশেষ করে মহিলাদের অবস্থা তো আরো খারাপ। মানে তারা তো বলেনি দেরিতে কোনো অসুবিধা হলে, হ্যাঁ, শারীরিক অসুবিধার কথাটা বাড়ির লোকজনের কাছেই তারা সংকোচে হোক বা প্র্যাকটিস নাই, কালচারটাই নাই, যার জন্য এই ধরা পড়তে পড়তেই আমাদের স্টেজ 1, 2, 3-তে চলে যায় বা 4-এ চলে যায়, তখন ট্রিটমেন্ট করাটা মুশকিল হয়। কিন্তু যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে অনেক ক্যান্সার আছে শুধু সার্জারি করলেই হবে, অন্য কোনো ট্রিটমেন্টই লাগবে না, শুধু রেডিওথেরাপি দিয়েই ভালো করে দেওয়া যাবে, কোনো ট্রিটমেন্টই অতিরিক্ত লাগবে না। যদি স্টেজ 1 বা 2-তে থাকে তাহলে এইরকম খুব অল্প চিকিৎসার মধ্যে দিয়ে কিন্তু এটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। স্যার, তার মানে 1-2-তে ধরা পড়ার জন্য রেগুলার চেকআপ করতে হবে। রেগুলার চেকআপ এবং স্ক্রিনিং যেটা বলি আমরা, সেই প্রোগ্রামটা আমাদের অবশ্যই, মানে একেবারে দেখেন যে এই যে বাচ্চা হওয়ার পরে যে টিকা দিতে, ভ্যাকসিন দিতে হয়, এটা কিন্তু একসময় টিভিতে প্রচার করতে হতো যে আপনার শিশুকে টিকা দিন, তাই না? তো এমনকি দেশি বিদেশি গেস্ট নিয়ে এসেও বলাতে হয়েছে, কিন্তু এখন কিন্তু আর বলতে হয় না, কারণ এখন মোটামুটি এটা সবাই বুঝে গেছেন বা জেনে গেছেন
তো সেই রকমই যে ক্যান্সার স্ক্রিনিং, শুধু ক্যান্সার না, মানে এখন তো আমাদের যত ধরেন যে বয়স মানে আয়ু বাড়তেছে, আমাদের এই যে বয়স্ক লোকের সংখ্যা কিন্তু বাড়তেছে সারা পৃথিবীতেই। জাপানে এটা একটা বিরাট সমস্যা, ওদের বাচ্চা কাচ্চা কম, মাইনাস পপুলেশন হয়ে যাচ্ছে ফ্রান্সে, জাপানে। কিন্তু আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাইলেও বয়স্ক মানুষের সংখ্যা বাড়তেছে, যেহেতু আমাদের গড় আয়ু বেড়ে গেছে। এবং আগে যে কমিউনিকেবল ডিজিজ বা ইনফেকশাস ডিজিজগুলো ছিল, যে ডায়রিয়া হয়ে গ্রাম মানুষ মরে যেত, টাইফয়েড বা ইনফেকশন, হাম, মেজলস, হোপিং কফ, এগুলো তো আর হয় না। তা এখন হয় কি, এখন হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজের যুগ, অসংক্রামক ব্যাধির যুগ। এখন ক্যান্সার, তারপরে লিভারের যে সিরোসিস বা অন্যান্য লিভার ডিজিজ, কিডনির ডিজিজ, প্রেশার, হাইপারটেনশন, হার্টের অসুখ, ফুসফুসের কিছু অসুখ আছে, অ্যাজমা থেকে শুরু করে সিওপিডি। এই জিনিসগুলা, মানে একটা মেশিন দীর্ঘদিন চলতে চলতে মেশিনের যে ক্ষয় হয়, সেই রিলেটেড অসুখগুলা কিন্তু এখন বাড়তেছে। তাহলে সেটার জন্য কিন্তু আমাদের এখন থেকেই মানে সরকারিভাবে, সামাজিকভাবে, যেভাবেই বলেন, একটা প্রস্তুতি নিতে হবে। কারণ এই অসুস্থ বয়স্ক লোকের সংখ্যা বেড়ে গেলে এটাও কিন্তু একটা, আপনি কিভাবে মোকাবেলা করবেন ভবিষ্যতে, জেরিয়াট্রিক যে মেডিসিন, যে সাবজেক্টগুলো, এগুলো নিয়ে আসলে অনেক কাজ করার আছে। ক্যান্সার নিয়ে তো আসলে অনেক কিছুই জানবার আছে, স্বল্প পরিসরে সেটি জানা সম্ভব না। তারপরে একটু জানতে চাই যে এখন তো প্রযুক্তি বেড়েছে, অনেক হসপিটাল হচ্ছে, চেম্বার হচ্ছে, ল্যাব হচ্ছে, তারপরও ক্যান্সারের সংখ্যা বাড়ছে কেন? এবং দেখা যায় যে ক্যান্সারের কোনো চিকিৎসা নিতে সবাই, অনেকেই দেশের বাইরে যেতেই কমফোর্ট ফিল করে, এটি কেন? বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের ফলে আমাদের চিকিৎসারও উন্নতি হয়েছে, সেটা ঠিক। কিন্তু আমাদের দেশে যে পরিমাণে আসলে ক্যান্সারের চিকিৎসা প্রতিষ্ঠানগুলো থাকার কথা, বা ধরেন WHO, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিংবা আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA, এদের সঙ্গে সম্পর্কিত, এদের ডাটা অনুযায়ী, এদের রেকমেন্ডেশন অনুযায়ী, যে আমাদের দেশে প্রায় 160 থেকে 180টা ক্যান্সার ট্রিটমেন্ট সেন্টার দরকার। এর মধ্যে অ্যাটলিস্ট মানে 80টা সেন্টার দরকার, যেখানে রেডিওথেরাপি আমাদের মেশিনগুলো থাকতে হবে। এবং একটা সেন্টারে 3টা মেশিন মিনিমাম দরকার হয়। একটা হচ্ছে যে স্টেজ 1-2 ট্রিটমেন্টের জন্য আধুনিক, একেবারেই আধুনিক মেশিন, যেটা দিয়ে খুব সূক্ষ্মভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়, আমরা বলি লিনিয়ার অ্যাক্সেলারেটর। আরও একটা মেশিন দরকার, সেটা হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্টের জন্য। এটা লিনিয়ার অ্যাক্সেলারেটর দিয়েও সম্ভব। আর একটা মেশিন আছে কোবাল্ট মেশিন, সেটা দিয়ে রেডিয়েশন, আপনি ইচ্ছা করলে 24 ঘন্টায় মেশিন চালাইতে পারবেন, মানে সুবিধা আছে, মেনটেন্যান্সের ঝামেলা কম, কিন্তু প্যালিয়েটিভ ট্রিটমেন্টের জন্য খুবই ভালো। তা আমরা অনেকে এটা নিয়ে একটু দ্বিমত পোষণ করে যে লিনিয়ার অ্যাক্সেলারেটর ভালো, আমি কেন ওই মেশিনটার কথা বলছি। তো লিনিয়ার অ্যাক্সেলারেটর ভালো, কিন্তু লিনিয়ার অ্যাক্সেলারেটরে সীমাবদ্ধতা আছে। আপনি একটা মেশিনে 50-60টা বেশি ট্রিটমেন্ট দিতে পারবেন না, তার জন্য এক্সট্রা একজন ফিজিসিস্ট লাগবে, তার মেইনটেনেন্সের ঝামেলা আছে, অনেক খরচ বেশি। সেই অর্থে কোবাল্ট মেশিনের মানে অনেক সাশ্রয়ী। তা আমাদের দেশে যেহেতু অ্যাডভান্স স্টেজের রুগী বেশি ধরা পড়ে, তাহলে তাদের জন্য যে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, সেটার জন্য কোবাল্ট মেশিনই দরকার। এবং এটা WHO রিসেন্ট আর্টিকেলগুলোতেও তারা রেকমেন্ড করছে, এমন না যে আমি আন্দাজি মন গড়ার কথা বলছি। আর একটা হচ্ছে যে জরায়ু ক্যান্সারের জন্য একটা মেশিন লাগে, ব্র্যাকিথেরাপি। তো 3টা করে মেশিন ধরলে 80টা সেন্টারে আমার 250-র মতন মেশিন লাগে। সেখানে বাংলাদেশে আছেই 44টা মেশিন, সব মিলিয়ে, সরকারি বেসরকারি মিলিয়ে। আমার 80টা সেন্টার যদি ধরি 160-এর জায়গায়, সেখানে আমার সেন্টারই আছে 33টা, সরকারি বেসরকারি মিলিয়ে। তো যার কারণে এইখানে আপনি চাইলেও তো সবাইকে চিকিৎসা দিতে পারবেন না। আর ক্যান্সার ডায়াগনোসিসের জন্য যে টেস্টগুলো, বায়োপসি টেস্ট, সেটাও কিন্তু জেলা লেভেলেও এখনো সম্ভব হয়নি। হ্যাঁ, মেডিকেল কলেজ বা বড় বিভাগীয় সদর ছাড়া, হ্যাঁ, জেলা সব 64 জেলা শহরেই তো আর বায়োপসি হচ্ছে না, FNEC হয় না। তো এই সুযোগগুলো বৃদ্ধি করতে হবে। এখন বৃদ্ধি না করা পর্যন্ত এবং চিকিৎসার এই সেন্টার এবং মেশিনপত্র না হওয়া পর্যন্ত তো মানুষ কি করবে?
মানুষ কেউ হতাশ হয়ে হোমিওপ্যাথি খাচ্ছে, কেউ কবিরাজি করতেছে, কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করে দেশের বাইরে যাচ্ছে। তা আমাদের আসলে শুধু সরকার না, সরকারি বলেন বেসরকারি বলেন, এই জায়গাটায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাছাড়া এই জায়গায় আমাদের মানে আমরা যে একটা স্বস্তিতে থাকবো সেইটা থাকার কিন্তু সুযোগ নাই। এ তো গেল যে ক্যান্সারের জন্য দেশের বাইরে কেন যাচ্ছে, কিন্তু ক্যান্সারের হার কেন বাড়ছে এখন? হার বাড়ছে না কমছে, এটার জন্য তো আসলে গবেষণা দরকার, কিন্তু সেরকম গবেষণাও আমাদের দেশে সুযোগ কম। ক্যান্সার রেজিস্ট্রি বলে একটা কথা আছে, যে আসলে ডকুমেন্টেশন সেটাও নাই। তো মুশকিল হয়ে গেছে এই জায়গাগুলোতে, যে পরিমাণে কাজ হওয়ার কথা ছিল সেই পরিমাণে হচ্ছে না। এর জন্য আমরা নিজেরাও দায়ী, কিন্তু আমি চাইলেও সবকিছু হয় না। এটা আমাদের দেশের জন্য একটা বড় সমস্যা, যে আপনি চাইলেই সবকিছু করতে পারবেন না। তো রোগ বৃদ্ধির ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে ছোটবেলার কথা যেরকম বললাম, এখনকার মানুষের জীবনযাত্রার যে পার্থক্যটা, এখন আমরা ভেজাল খাই বেশি। আমাদের ছোটবেলায় অত ভেজাল খাবার ছিল না, তখন এত পানি দূষণ ছিল না, বায়ু দূষণ ছিল না, ফলমূলে ভেজাল ছিল না, তাই না? সব দিক থেকে এই যে দূষণ, এই দূষণটাই হচ্ছে প্রধান কারণ। এটা একটা বড় ফ্যাক্টর। আর একটা হচ্ছে যে খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে ফাস্ট ফুড জাতীয় খাবার খাই আমরা বেশি, বিশেষ করে শহরাঞ্চলে। তারপরে ভেজিটেবল খাওয়া কমে গেছে। এখনকার বাচ্চা কাচ্চারা মাছ খায় না, শাকসবজি খায় না, তারা শুধু মানে এই যে কি বলে ভাজা পোড়ার খাবার, বার্গার, ফাস্ট ফুড, প্রসেসড ফুড, এগুলো রিফাইন্ড ফুড, ক্যান্ড ফুড বা ফলের রস, সেটাও আমরা মানে ওই যে প্রিজারভেটিভ দেওয়াটাই পছন্দ করে। কিন্তু ফ্রেশ ফল পাওয়া গেলেও সেটা খাওয়াচ্ছে সবাই, ক্যান্ডটা পছন্দ করতে। ক্যান্ড ফুড মানেই সেটার মধ্যে প্রিজারভেটিভ আছে। কিছু কিছু ধরেন যে খাদ্যাভ্যাসের মধ্যে এগুলো একটা তো বড় অংশ গেলই। আর আমরা এছাড়া দেখছি যে অল্প বয়সীদের মধ্যেও ক্যান্সার হচ্ছে, এইটা বেশি অ্যালার্মিং। আগেও হয়তো হতো, কিন্তু এখন ধরা পড়তেছে বেশি। মানে আমি বললাম যে 64টা জেলায় ডিটেকশনের ব্যবস্থা না থাকলেও বিভাগীয় লেভেল বা মেডিকেল কলেজ লেভেলে তো আছে। একটা মানুষ তো ইচ্ছা করলেও থানা বা উপজেলা লেভেল থেকে বিভাগীয় একটা মেডিকেল কলেজ পর্যন্ত, যে আলটিমেটলি ডায়াগনোসিসটা বেশি হচ্ছে, আগে যেটা হতোই না। এই কারণে আমাদের সামনে বেশি বেশি আসতেছে, এটা একটা। তো আরেকটা এই গবেষণা এবং আমাদের চিকিৎসা অগ্রগতি সম্পর্কে একটা গল্প বলি, শেষ করি এই প্রসঙ্গ। সেটা হচ্ছে যে আমরা 2011 সালে একটা পেশেন্ট পাই, একটা ছোট বাচ্চা, 8 বছর বয়স তখন, নোয়াখালী বাড়ি। সেই ছোট 8 বছরের বাচ্চারই কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসলো। তো এটা একটা রেয়ার টাইপের সেক্রেটরি ব্রেস্ট ক্যান্সার আমরা বলি। অত তো ব্রেস্ট ডেভেলপই হয়নি, কিন্তু ব্রেস্ট টিস্যু থেকেই এটার অরিজিন হয়। আচ্ছা, সেটা তখন ধরা পড়ে এবং আমরা ট্রিটমেন্ট শুরু করি, সার্জারি হয়। 15-16 সালের মধ্যে ওর 5-6 বার সার্জারি হয়েছে এবং যত রকমের কেমোথেরাপি ওষুধ আছে সবগুলোই দেওয়া হয়েছে আমাদের ঢাকা মেডিকেল, তারপরে মহাখালীতে আমাদের ক্যান্সার ইনস্টিটিউট, চিটং মেডিকেল কলেজ, সব জায়গা মিলিয়ে। কিন্তু এইখানে আর আমাদের হাতে কোনো মানে দেওয়ার মতো কিছু ছিল না। কারণ 15 সালে যখন বা 16 সালের প্রথমের দিকে ও আসে, তখন একটু তো বয়স হয়েছে, 14-15 বছর বয়স। তো এই অবস্থায় ওর ফুসফুসের মধ্যে ছড়ায়, লিভারে ছড়ায় এবং পিঠের হাড়ের মধ্যে ছড়ায়, এবং এই জায়গাটাতে তার একটা বড় টিউমার ছিল। আচ্ছা, এরকম একটা অবস্থায় ওকে নিয়ে আমরা একটা আন্তর্জাতিক একটা কোলাবোরেশনের মধ্যে একটা ট্রিটমেন্ট প্রোটোকলের সুযোগ পাই আমাদের ক্যান্সার সোসাইটি থেকেই। ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনে হচ্ছে গ্লোবাল ক্যান্সার ইনস্টিটিউট, আমেরিকা ভিত্তিক। ওদের সঙ্গে আমাদের একটা অনলাইন টিউমার বোর্ডে আমরা এটা প্রেজেন্ট করি। তারপরে ওরা টিস্যু নিয়ে যায়, টেস্ট করে বলে যে হ্যাঁ, যে এটা ডায়াগনোসিস ঠিক আছে, এবং ওর জন্য একটা ওদের ট্রিটমেন্ট একটা প্রোটোকল, তার একটা রিসার্চ প্রোটোকলে তার একটা ওষুধ দিয়ে ট্রায়াল দিচ্ছে, এবং আমরা চাইলে ওকে পার্টিসিপেট করাইতে তারা ইন্টারেস্টেড। এরকম একটা চিঠি দেয়। তখন আমরা ও বাচ্চাটাকে নিয়ে আমি যাই তখন
2016 সালে নিউ ইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ওখানে। তারপরে আমি 3-4 দিন পরে তো আমি চলে আসি, কিন্তু ওরা 2 মাস ছিল, ওর মা ছিল সঙ্গে। 2 মাস পরে যখন সে ফেরত আসলো, ওখানে যে ডাক্তার চিকিৎসার দায়িত্বে ছিলেন তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। উনি ওই শুরুর দিনের সিটি স্ক্যান টেনের সব রকমের ছবি এবং যেদিন ওরা ছেড়ে দেয় 2 মাস পরে, সেদিন 2টা ছবি পাশাপাশি দিয়ে আমাকে মেইল করলো। ওর শরীরে তখন ফুসফুস ক্লিয়ার, হাড়ের মধ্যে কিছু নাই এবং লিভারও ক্লিয়ার। তারপরে ওরা কিন্তু ওষুধটা কিন্তু একটা মুখে খাওয়ার একটা ক্যাপসুল, এটা সে এখনো খেয়ে যাচ্ছে এবং ওরাই তাকে ওষুধটা দিয়ে যাচ্ছে এখনো। মেয়েটার মধ্যে এসএসসি পাস করছে, এইচএসসি পাস করছে এবং সে এখন অনার্স পড়তেছে। হ্যাঁ, তো আমার সঙ্গে কিছুদিন আগেও কথা হয়েছে, তো ভালো আছে। আমরা এই যে আমাদের পার্টিসিপেশন নিয়ে এটা ইন্টারন্যাশনাল জার্নালে এটা লেখাও আসছে। প্রসঙ্গতই স্যার আরেকটা মানে বিষয় জানতে চাই, আপনার কাছে পরিষ্কার হতে চাই, এই যে আমরা দৈনন্দিন জীবনে আসলে পারফিউম বা পেস্ট নানান রকম জিনিস ব্যবহার করছি, সাবান, শ্যাম্পু, এগুলো কি ক্ষতিকর কিনা বা ক্যান্সারের সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা? না না, সাবান বা পারফিউমসে, পেস্টে এরকম কোনো ইয়ে নাই। অনেকে একটা ওই ডিওডোরেন্ট মানে যেটা, সেইটার কথাটা কিছুটা বলছে অনেকে, কোন কোন জায়গায় বলা হয়েছে, কিন্তু এটা খুব যে বেশি মানে একেবারে ডকুমেন্টেড কিছু যে না, তাহলে তো এইটা ব্যবহারই নিষিদ্ধ করে দেওয়া হতো, এইটা ওইভাবে ঠিক না। অনেকে ডিভাইসের সাথেও একটা ক্যান্সারের রেয়ার বিষয়টি, বিশেষ করে মোবাইল ফোন নিয়ে বলা হয়, অনেকেই বলেন, আমরাও শুনছি, কিন্তু এটার একটা ফিজিক্সের ব্যাখ্যা হচ্ছে যে মোবাইল ফোন বা এই যে টেলিভিশন, এখান থেকে কে ক্যান্সার হতে পারে কিনা। তো এখানে থেকে যে রেডিয়েশনটা ইউজ হচ্ছে, এটাও কিন্তু রেডিয়েশনই, এই মোবাইল এবং টিভিতে। তো এই রেডিয়েশনে যেটা, সেটা হচ্ছে রেডিও সিগন্যাল, যেটা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আছে না, আমরা যে মাইক্রোওয়েভ ওভেন ইউজ করি, এগুলো রেডিয়েশন, কিন্তু এটা আয়োনাইজিং রেডিয়েশন না। মানে ওই যে অ্যাটম বোমা ফাটলে যে কারণে ক্যান্সার হয়েছে, যে এই রেডিয়েশনের শক্তি এত বেশি নয় যে সে কোষের মধ্যে কোনো পরিবর্তন ঘটায় ফেলবে। সুতরাং এইটা কানের কাছে 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে মাথা ব্যথা করতে পারে, কান ভো ভো করতে পারে, চোখে ঝাপসা দেখতে পারেন, বা মাথা ব্যথা, চোখ ব্যথা হতে পারে, কিন্তু ক্যান্সার হওয়ার কোনো ফিজিক্সের গ্রাউন্ড থেকে কোনো কারণ নাই। শুনে ভালো লাগলো স্যার। আমরা অনুষ্ঠানে একদম সতর্ক থাকতে হবে, কিন্তু মানে এ পর্যন্ত কোনো ডাটায় এরকম আসে নাই যে এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে হবে, তো রেডিও ওয়েভ দিয়ে ক্যান্সার হবে না। স্যার, আমরা অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে চলে এসেছি। কিভাবে যেন 1 ঘন্টা কেটে গেল। সেই জন্য কোনো আয়োজনে আপনার কথাগুলো শুনবো, এবং আপনার যেসব বই রয়েছে, 44টি বই রয়েছে, এবং বিভিন্ন জার্নালে আপনার বিভিন্ন নিবন্ধ রয়েছে, সেগুলো আমরা পড়ে নেব। এই বইগুলো কি আমরা একটু দর্শকদের দেখাবো? হ্যাঁ, এটা আমরা করতে পারি যে আমি প্রথমে একটা ছড়ার বই করি, আমার ছেলে মেয়ের নামেই এটা করা, সৌমিক রীতির জন্য ছড়া। এটা প্রথম 17 সালে পাবলিশ হয়। সেই ভ্রমণ কাহিনী নিয়ে 2টা বই আছে। আচ্ছা, আপনি ছড়া, ভ্রমণ কাহিনী সব লিখেছেন। এটা একটা, এবং এটা একটা 2 খণ্ডে, পথে প্রান্তরে নাম। আচ্ছা, এটা আর এখানে এগুলো। আর তারপরে হলো যে ক্যান্সার নিয়ে একটা সাধারণ জ্ঞান, ক্যান্সার বিষয়, এটা নিয়ে কমন কিছু ক্যান্সার নিয়েও একটা বই বাংলায় করা, যাতে করে মানে সাধারণ মানুষ যাতে পড়ে বুঝতে পারেন। এইটা হলো যে আমি যেহেতু বিজ্ঞান পছন্দ করি, ছোটদের আপেক্ষিক তত্ত্ব, এই যে এটা একটা ইন্টারেস্টিং বিষয়, যে আমি অনেককেই জিজ্ঞেস করছি যে থিওরি অফ রিলেটিভিটিটা আমাকে একটু বুঝিয়ে দেন। তো এটা আসলে মানে কেউই আসলে আমাকে বুঝিয়ে বলতে পারেন না। তো পরে পরবর্তীতে আমি একটা বই পাই রাশিয়ান কালচারাল সেন্টার থেকে, ছোটদের জন্য লেখা। মূলত ওই বইটার ছায়া অবলম্বনে, মানে ওইটা পড়ে আমি যেটুকু বুঝছি সেটুকুই এখানে লেখা, এবং এই বইটার জন্যই বাংলা ভাষায় মানে বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করার জন্য ওই একটা অ্যাওয়ার্ডও পাই গত বছর। হ্যাঁ, আর আমাদের সাবজেক্ট রিলেটেড যে বইটার কথা বলছিলাম, এটা একটা, অন্য আরেকটা আছে, এটা হলো ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে। তো এটা আমাদের যে ফেজ এ বা পার্ট 1-এ যে পড়াশোনা লাগে সেটার উপরে। বাকি 2টো বই, আর এই 2টা বই হচ্ছে যে আমার দাদা
দাদার বই হচ্ছে এইটা 1934 সালে কলকাতা থেকে পাবলিশ হয়। আচ্ছা। হ্যাঁ, তো চাঁদনি চক নামে একটা কবিতার বই। তো উনি কাজী মুজাফফর হোসেন, ওনার বইটা আমরা রিপ্রিন্ট করি। আমার যে পাবলিশার ছিলেন উনি বইটা দেখে, বিভি রঞ্জন আমাদের নন্দিতা প্রকাশের ভদ্রলোক আবার মারা গেলেন কোভিডে। তো পরবর্তীতে দাদার আরো কিছু অপ্রকাশিত কবিতা নিয়ে এই বইটাও করি। স্যার খুব ভালো করেছেন, বইগুলো নিয়ে এসেছেন। কারণ আজকের পর্বের সময় একদমই শেষ। সেকেন্ড বলিনি যে আমি একে ছবি পাঠিয়েছিলাম যে আমরা হয়তো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর কথা শুনছেন নিশ্চয়ই। জি। ওনার সঙ্গে আমার যোগাযোগ ছিল, বলা যায় দীর্ঘদিনের। 2006 সাল থেকে ওনার জন্মদিনে আমি আমাদের নকশি কাঁথা, তারপরে আমাদের রাজশাহীর যে সিল্ক রেশম, এটা গিফট পাঠিয়েছি এবং সেটা তারা মানে একটা চিঠি রিপ্লাই দিল এরকম যে সিল্কটা তাদের নন অ্যালার্জিক এবং ওনার এটা মানে ইউজ করার মতো। আর যে নকশি কাঁথাটা পাঠিয়েছিলাম ওটার রিপ্লাই আসছিল এরকম যে ইট ইজ বিং ইউজড ইন হকিংস হোম, নো ওয়ান হ্যাজ এভার সিন দিস টাইপ অফ থিং। উনি তো সারা পৃথিবী থেকেই গিফট পান, কিন্তু বাংলাদেশের নকশি কাঁথাটা এরকম কমেন্ট করছে তার সেক্রেটারি। চিঠিগুলো আছে আমার কাছে। আর ওনার একটা বই যে দ্য ইউনিভার্স ইন এ নাটশেল, ওই বইটাতে ওনার মানে বৃদ্ধাঙ্গুলির ছাপ সহ ওটা আমাকে গিফট করেছিলেন। চমৎকার। তো এটা একটা মানে অনেক বড় একটা স্মৃতি আমার জীবনের আর কি। স্যার অনেক ভালো থাকবেন। আজকে সকালটিকে সুন্দর করে তুলবার জন্য অনেক ধন্যবাদ। এভাবে আপনার আলোটা ছড়িয়ে দেন সমাজের মাঝে, দেশের মাঝে, মানুষের মাঝে। আপনারাও ভালো থাকুন, আমাদের দর্শকরা ভালো থাকুন, সবার দিনটা ভালো কাটুক এই কামনায়।